নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি ডিম্পি। শুরু করছি নিউজ টুডে, আর শুরুতেই চোখ রাখবো আজকের হেডলাইন্সের দিকে। পানিহাটিতে এনআরসি আতঙ্কে মৃত প্রৌঢ় প্রদীপ করের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় মৃতের পরিজনদের পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি এই ঘটনায় দায় চাপালেন অমিত শাহ ও জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে। তারাতলায় ব্যবসায়ীর বাড়িতে ইডির হানা, ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার বিপুল অর্থ, কোটি কোটি টাকা উদ্ধার ইডি আধিকারিকদের। নভেম্বরের 7 তারিখের মধ্যে ফল প্রকাশ করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। ফল প্রকাশের পরেই জেলায় জেলায় শুরু হবে ইন্টারভিউ প্রক্রিয়া। পার্ক স্ট্রিটে খুনের ঘটনায় দুজনকে গ্রেফতার করল পুলিশ। ওড়িশা থেকে গ্রেফতার নিহতের দুই সঙ্গী, তাদের জেরা করে জানা যাবে খুনের উদ্দেশ্য। ট্রাকের সঙ্গে কলকাতাগামী বাসের সংঘর্ষ ওড়িশার বালাসোরে, মৃত অন্তত 2, আহত একাধিক। নরসিংহপুর থেকে কলকাতা আসছিল বাসটি। অকাল বৃষ্টিতে বিপাকে বাঁকুড়া জেলার কৃষকরা। জেলা জুড়ে শুরু হওয়া বৃষ্টিতে পাকা ধান ভিজে গিয়েছে। ধান কাটার শুরুর ঠিক আগেই এই বৃষ্টিতে মাথায় হাত কৃষকদের। পানিহাটিতে এনআরসি আতঙ্কে মৃত প্রৌঢ় প্রদীপ করের বাড়িতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মৃতের পরিজনদের সঙ্গে দেখা করেন, আশ্বাস দেন পাশে থাকার। পাশাপাশি এই মৃত্যুর দায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও জাতীয় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বলে ফের ফুঁসে উঠলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বছর 57 প্রদীপ কর উত্তর 24 পরগনার পানিহাটির মহাজাতিনগরের বাসিন্দা ছিলেন। মঙ্গলবার সকালে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এরপরই প্রত্যক্ষদর্শীরা দাবি করেন দেহের পাশে মিলেছে সুইসাইড নোট। তাতে নাকি লেখা ছিল, আমার মৃত্যুর জন্য দায়ী এনআরসি। স্বাভাবিকভাবে বিষয়টা প্রকাশ্যে আসতেই কেন্দ্রের বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, বিজেপির ভয় ও বিভাজনের রাজনীতির ফল এই মৃত্যু। মঙ্গলবারই মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য গিয়েছিলেন মৃতের বাড়িতে। ওই দিনই জানা গিয়েছিল বুধবার দুপুরে মৃতের বাড়িতে যাবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মতোই এদিন দুপুর 3টে নাগাদ পানিহাটিতে পৌঁছন ডায়মন্ড হারবারের সাংসদ। তার মধ্যেই এবার কোচবিহারের দিনহাটাতেও একজন আত্মহত্যার চেষ্টা করলেন এসআইআর আতঙ্কে। পরিবারের দাবি, 2002 সালের ভোটার তালিকায় নামের বানান ভুল থাকায় তা নিয়ে আতঙ্কে ছিলেন বছর 60-এর বৃদ্ধ খায়রুল শেখ। সেই আতঙ্ক থেকেই আত্মহত্যার চেষ্টা তার। দিনহাটার এই ঘটনাতেও সরব হতে দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এদিন পানিহাটির প্রদীপ করের মৃত্যুর দায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও জাতীয় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের। মৃতের বাড়িতে দাঁড়িয়ে এভাবেই ফের ফুঁসে উঠলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্লোগান তুললেন, জাস্টিস ফর প্রদীপ কর। প্রতিশ্রুতি দিলেন, প্রদীপ করের দোষীরা শাস্তি পাবেই। এটা কাকতালীয় নয়। আজকে যে দিনহাটায় ঘটনা ঘটল, এটা কি কাকতালীয়? গত 2-3 মাস আগে আপনারা দেখেছেন কলকাতায় রিজেন্ট পার্কে নেতাজি নগরে 2 জন আত্মহত্যা করেছে। এসআইআর ঘোষণা হওয়ার পর থেকে এদের মৃত্যুর জন্য একমাত্র দায়ী হচ্ছে অমিত শাহ আর জ্ঞানেশ কুমার। আমরা মানুষের শক্তি নিয়ে রাস্তায় নামবো। গতকাল তৃণমূল কংগ্রেস মিছিল করবে এই পানিহাটিতে। সারা বাংলা জুড়ে একটাই স্বর, জাস্টিস ফর প্রদীপ কর। এই স্লোগানকে সামনে রেখে কালকে মিছিল হবে এবং আগামী দিন আমি আবার আসবো এখানে, কথা দিয়ে গেলাম। কেউ ভয় পাবেন না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। স্থানীয় যারা জনপ্রতিনিধি আছে তাদের সাথে যোগাযোগ করুন। মমতা ব্যানার্জি সরকার থাকতে আর মমতা ব্যানার্জি বেঁচে থাকতে একটাও প্রাণ আমরা অকালে যেতে দেবো না। এটা আমাদের দায়িত্ব এবং দায়বদ্ধ। এদিন পানিহাটি থেকে রাজ্যবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, হাত জোর করে অনুরোধ করব, ভয় পাবেন না, আমরা এখনো বেঁচে আছি। যারা বছরের পর বছর এই রাজ্যে আছেন তাদের বাংলাদেশে বলে তাড়ানো হবে এত সহজ নয়। বুকের রক্ত দিয়ে আপনাদের রক্ষা করব। অভিষেকের হুঁশিয়ারি, এসআইআর এনআরসি করে যদি এরা একটা লোককেও বাদ দেন, 1 লক্ষ লোক কমিশন ঘেরাও করবে। প্রসঙ্গত, এই মৃত্যুর নেপথ্যে এনআরসি বা এসআইআর আতঙ্ককে মানতে নারাজ বিজেপি। এই বিষয়ে এদিন সকালে সাংবাদিক বৈঠক করেন বিজেপির উত্তর শহরতলি জেলা সভাপতি। তিনি দাবি করেন, 2002 সালের ভোটার লিস্টে নাম ছিল প্রদীপ করের। এখানেই তাদের যুক্তি। কমিশনের তরফে জানানো হয়েছে, 2002 সালের ভোটার লিস্টে নাম থাকলে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
তাহলে দেশ ছাড়া হওয়ার ভয়ে আত্মহত্যা করবেন কেন প্রদীপ? বিজেপির দাবি, অন্য কোনো কারণে মানসিক অবসাদে ভুগছিলেন ওই প্রৌঢ়। তার জেরেই চরম সিদ্ধান্ত, যদিও পাল্টা তোপতে গেছে তৃণমূল। হাই নিউজ নেটওয়ার্ক। তারাতলায় ব্যবসায়ীর বাড়িতে ইডির হানা, ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণে অর্থ, কোটি কোটি টাকা উদ্ধার ইডি আধিকারিকদের। টাকার সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। পুর নিয়োগ দুর্নীতি মামলায় বুধবার তারাতলায় হানা দেয় ইডি, আর সেখানেরই এক ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণ অর্থ। সূত্র মারফত জানা গিয়েছে এখনো পর্যন্ত প্রায় 1,20,00,000 টাকা উদ্ধার হয়েছে। তবে সেই সংখ্যা বাড়তে পারে, কারণ টাকা গোনা চলছে। মঙ্গলবার রাত থেকে অভিযান চালান কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সেই সূত্রেই বুধবার তারাতলায় ওই ব্যবসায়ীর বাড়িতে হানা দেন তদন্তকারী আধিকারিকরা। তল্লাশি অভিযানে সন্ধান মেলে ওই বিপুল অর্থের। এর আগে কলকাতার বেলেঘাটা এলাকায় অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। 75 নম্বর হেমচন্দ্র নস্কর রোডে থাকা একটি বাড়িতে হানা দেন ইডির আধিকারিকেরা। প্রায় 6 জন আধিকারিক কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে পৌঁছে যান ওই বাড়িতে। বস্তুত চলতি মাসের শুরুতেই কলকাতার অন্তত 10টি জায়গায় তল্লাশি চালায় ইডি। সল্টলেক সেক্টর 1-এর একটি ভবনেও তল্লাশি চালানো হয়। ওই ভবনেই রাজ্যের মন্ত্রী সুজিত বসুর অফিস। তাছাড়া নাগের বাজার এলাকায় এক কাউন্সিলরের বাড়ি, ঠনঠনিয়ার একটি বাড়িতেও গিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। তল্লাশি চলে শরৎ বোস রোড, নিউ আলিপুরের একাধিক ঠিকানাতেও। বেলেঘাটায় এক চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এবং নাগের বাজারে এক ব্যবসায়ীর বাড়িতেও গিয়েছিলেন তদন্তকারীরা। অন্যদিকে মন্ত্রী সুজিতের ছেলের ধাবাতেও তল্লাশি চলে। অভিযান চলে একটি রেস্টুরেন্ট ও অডিটরের দপ্তরেও। এর আগে 2024 সালের 12 জানুয়ারি পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তেই লেকটাউনের সুজিতের 2টি বাড়ি এবং দপ্তরে তল্লাশি চালিয়েছিলেন ইডির আধিকারিকেরা। 14 ঘন্টা তল্লাশির পর বেশ কিছু নথি এবং সুজিত বোসের মোবাইল ফোন বাজেয়াপ্ত করে বেরিয়ে গিয়েছিলেন তদন্তকারীরা। হাই নিউজ নেটওয়ার্ক। শীর্ষ আদালতের নির্দেশে চাকরি হারিয়েছেন 26,000 শিক্ষাকর্মী। তারপরও লাগাতার আবেদন নিবেদনের পরেও ফেরেনি চাকরি। এরই মধ্যে জানা গেল নভেম্বরের 7 তারিখের মধ্যেই ফল প্রকাশ করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। ফল প্রকাশের পরই জেলায় জেলায় ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে। 2016 সালের এসএসসি পরীক্ষা ঘিরে লাগাতার অনিয়মের অভিযোগ। মামলার পর মামলা হয় আদালতে। কলকাতা হাইকোর্ট থেকে জল গড়ায় দেশের শীর্ষ আদালতে। শেষ পর্যন্ত বাতিলই হয়ে যায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি। তারপরও লাগাতার আবেদন নিবেদনের পরেও ফিরেনি চাকরি। শেষ পর্যন্ত নতুন চাকরির পরীক্ষার নির্দেশ। একই সঙ্গে আদালতের তরফে স্পষ্ট নির্দেশ দেওয়া হয় ডিসেম্বরের মধ্যেই শেষ করতে হবে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া। এবার তারই তোড়জোড় চলছে পুরোদমে। যদিও সেপ্টেম্বরের পরীক্ষার পরেই সাংবাদিক বৈঠকে বসেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, ছিলেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারও। সেখানেই জানানো হয় পুজোর পর ফল প্রকাশের কথা, তবে তখন দিনক্ষণ জানানো হয়নি। এরই মধ্যে জানা গেল নভেম্বরের 7 তারিখের মধ্যেই ফল প্রকাশ করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। ফল প্রকাশের পরেই জেলায় জেলায় ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়ে যাবে। ডিসেম্বরের মধ্যেই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শেষ করবে এসএসসি। নির্দেশও যদিও তেমনটাই রয়েছে। মোট 35,726টি শূন্য পদে নিয়োগ করা হবে শিক্ষক শিক্ষিকাদের। 7 সেপ্টেম্বর হয়েছিল নবম দশমের শিক্ষক নিয়োগের পরীক্ষা। আবেদনকারীর সংখ্যা 3,19,919 জন। 14 তারিখ হয়েছিল একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষা। আবেদনকারীর সংখ্যা ছিল 2,46,000। অন্যদিকে 3 তারিখ থেকে শুরু হচ্ছে শিক্ষাকর্মী নিয়োগের আবেদন। 3রা নভেম্বর থেকে 3রা ডিসেম্বর পর্যন্ত চলবে আবেদন প্রক্রিয়া। পুরনো শিক্ষাকর্মীদের অভিজ্ঞতার জন্য 5 নম্বর দেওয়ার সিদ্ধান্ত এসএসসির। শিক্ষাকর্মীদের প্রায় 8,500 শূন্য পদে নিয়োগ করবে এসএসসি। হাই নিউজ নেটওয়ার্ক। ফের শহরে আগুন। ঢাকুরিয়ায় রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনাস্থলে দমকলের 6টি ইঞ্জিন। কি থেকে আগুন লেগেছে তা খতিয়ে দেখছে পুলিশ। ফের শহরে অগ্নিকাণ্ড। বুধবার 7 সকালে গড়িয়াহাটে সাউথ রোডে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার শাখায় আগুন লেগে যায় বলে সূত্রে খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 6টি ইঞ্জিন।
যুদ্ধকালীন তৎপরতায় চলে আগুন নেভানোর কাজ। ঘটনার সময় ব্যাংক বন্ধ থাকায় ভিতরে কেউ ছিল না বলেই অনুমান। কি কারণে আগুন লাগলো তা খতিয়ে দেখছে দমকল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার ভোর 6টা নাগাদ আগুন লেগে যায়। প্রথমে ব্যাংকের ভেতর থেকে কালো ধোঁয়া দেখতে পান স্থানীয় বাসিন্দা ও আশপাশের ব্যবসায়ীরা। এরপরই দেখা যায় আগুনের শিখা। দ্রুত খবর দেওয়া হয় দমকলে। আরও জানা গিয়েছে, প্রথমে 2টি ইঞ্জিন আসলেও পরিস্থিতি বুঝে আরও 4টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। শুরু হয় আগুন নেভানোর কাজ। ঘন বসতিপূর্ণ এলাকা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে বলে খবর। এদিকে ঘটনাস্থলে পৌঁছন ওই শাখার ম্যানেজার। বেশ কিছু জরুরি নথিপত্র পুড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। কি কারণে আগুন লেগেছে তা এখনো স্পষ্ট নয়। শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিক অনুমান। উল্লেখ্য, গত কয়েকদিনে শহরে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। গত সোমবার দুপুরে বেলতলার পেয়ারা বাগান বস্তিতে আচমকাই আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের ঘরে। স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক দেখা যায়। এই ঘটনায় গুরুতরভাবে জখম হন অন্তত 8 জন, যাদের মধ্যে 2 জন শিশুও ছিল। সকলকেই গুরুতর অবস্থায় উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় বলে দমকল সূত্রে খবর। হাই নিউজ নেটওয়ার্ক। পার্ক স্ট্রিটের খুনের ঘটনায় 2 জনকে গ্রেফতার করল পুলিশ। ওড়িশা থেকে গ্রেফতার নিহতের 2 সঙ্গী। পার্ক স্ট্রিট হোটেলে যুবকের খুনের ঘটনার কিনারা করল পুলিশ। ওড়িশা থেকে গ্রেফতার করা হলো নিহতের 2 সঙ্গীকে। খুনের উদ্দেশ্য জানতে ধৃতদের জেরা করা হবে বলে জানানো হয়েছে। জানা গিয়েছে, ধৃত 2 যুবকের নাম শক্তিকান্ত বেহরা এবং সন্তোষ বেহরা। মঙ্গলবার গভীর রাতে ওড়িশা থেকে 2 জনকেই গ্রেফতার করা হয়। পুলিশ তদন্তে জানতে পেরেছে, সন্দেহভাজন 2 সঙ্গী ওড়িশার বাসিন্দা। সেখান থেকেই অনুমান করা হয়, খুনের পরই গা ঢাকা দিতে 2 যুবক হয়তো ওড়িশায় পালিয়ে গিয়েছে। এরপরই শুরু হয় তল্লাশি অভিযান। অবশেষে সাফল্য আসে তাদের হাতে। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, গত 22শে অক্টোবর 2 বন্ধুর সঙ্গে পার্ক স্ট্রিটের হোটেলে যান নিহত যুবক রাহুল দাস। চেক ইনের সময় নাকি ভুয়ো আধার কার্ড ব্যবহার করা হয়েছিল। রিসেপশনে জমা দিয়েছিলেন নিজের ভাইয়ের আধার কার্ড। মদ্যপান করতে কয়েক ঘন্টার জন্য ঘর ভাড়া নিয়েছিলেন তারা। হোটেলের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, রাতে একজন সঙ্গী বাইরে যান এবং রাত 11:30 নাগাদ ফিরে আসেন। কিছুক্ষণ পর 2 জন একসঙ্গে ঘর থেকে বের হয়ে হোটেলের বাইরে চলে যান। রাতভর হোটেলের কর্মীরা কিছুই বুঝে উঠতে পারেননি। বৃহস্পতিবারের এই ঘটনার পর এক দম্পতি হোটেলের ওই রুমে চেক ইন করেন। রাতে সেই বক্স খাটেই ঘুমন, কিন্তু ঘুণাক্ষরেও টের পাননি বিছানার নিচে লুকোনো রয়েছে মৃতদেহ। শুক্রবার 24শে অক্টোবর সকালে দুর্গন্ধ বেরোতে শুরু করলে হোটেলের কর্মীরা বক্স খাট খুলে দেহ উদ্ধার করে। ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে, শ্বাসরোধ করেই যুবককে খুন করা হয়েছে। মৃত রাহুল দাসের নামে চুরি সহ নানা অপরাধের একাধিক অভিযোগ রয়েছে থানায়। 2 অভিযুক্ত এবং ওই যুবক 3 জনেই অপরাধ জগতের সঙ্গে জড়িত বলে অনুমান পুলিশের। পুলিশের ধারণা, মদ্যপানের সময় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়, আর তারপরই 2 জন মিলে রাহুলকে গলায় কাপড় পেঁচিয়ে খুন করে। মৃতদেহ বক্স খাটের মধ্যে রেখে পালিয়ে যায়। তবে খুনের আসল কারণ জানতে নিহতের 2 সঙ্গীকে জেরা করবে পুলিশ। হাই নিউজ নেটওয়ার্ক। মঙ্গলবার থেকে আবহাওয়ার আচমকা পরিবর্তন, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে চন্দননগর ও তার আশেপাশের এলাকায় দেখা যায় প্রাকৃতিক বিপর্যয়। প্রাকৃতিক বিপর্যয়ের জেরে চন্দননগরের একাধিক লাইটের বাঁধন হালকা হয়ে পড়ে। ফলে পরিস্থিতি বুঝে কমিটির উদ্যোক্তারা দ্রুত সিদ্ধান্ত নিয়ে নিরাপত্তার স্বার্থে পথের আলোর সাজসজ্জা খুলে ফেলেন। মঙ্গলবার থেকেই আবহাওয়ার আচমকা পরিবর্তন এবং বুধবার সকাল থেকেই শুরু হওয়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে চন্দননগর ও তার আশেপাশের এলাকায় দেখা দিয়েছে প্রাকৃতিক বিপর্যয়। মঙ্গলবার বিকেলের দিকে প্রবল দমকা হওয়ার ফলে মানকুণ্ডু কানাইলাল পল্লীর বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রী মণ্ডপটি আচমকায় ভেঙে পড়ে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আহত হন 7 জন দর্শনার্থী। ঘটনার পরই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী ও চন্দননগরের বিধায়ক ইন্দ্রনীল সেন। চন্দননগর পুলিশ কমিশনার সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরাও উপস্থিত হন।
তারা পরিস্থিতি পরিদর্শন করে প্রয়োজনীয় নির্দেশ দেন এবং আহতদের চিকিৎসার সমস্ত দায়িত্ব গ্রহণেরও আশ্বাস দিয়েছেন তারা। বুধবার সকাল থেকেই বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি শুরু হতেই চন্দননগরের বিভিন্ন সজ্জিত পথের আলো স্ট্রাকচারে প্রভাব পড়তে শুরু করে। প্রাকৃতিক বিপর্যয়ের জেরে চন্দননগরের একাধিক লাইটের বাঁধন আলগাও হয়ে পড়তে দেখা যায়, ফলে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে পরিস্থিতির গুরুত্ব বুঝে কমিটির উদ্যোক্তারা দ্রুত সিদ্ধান্ত নিয়ে নিরাপত্তার স্বার্থে পথের আলোর সজ্জা খুলে ফেলেন, যাতে দর্শনার্থী ও পথচারীদের কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে। হাই নিউজ নেটওয়ার্ক। ভোল পাল্টাচ্ছে দক্ষিণেশ্বর শহীদ ক্ষুদিরাম মেট্রোপথের স্বয়ংক্রিয় গেটের। নতুন কিউআর কোড যুক্ত কাগজের টিকিট চালুর পর থেকেই শহরের লাইফলাইনে যাত্রীদের ঢোকা বেরোনোর পথে সমস্যা হচ্ছিল। তাই এবার এই গোটা মেট্রোপথের সমস্ত স্বয়ংক্রিয় গেট বদলে ফেলার সিদ্ধান্ত মেট্রো কর্তৃপক্ষের। ভোল পাল্টাচ্ছে দক্ষিণেশ্বর শহীদ ক্ষুদিরাম মেট্রোপথের স্বয়ংক্রিয় গেট। নতুন কিউআর কোড যুক্ত কাগজের টিকিট চালুর পর থেকেই শহরের লাইফলাইন যাত্রীদের ঢোকা বেরোনোর পথে সমস্যা হচ্ছিল। তাড়াহুড়োয় অনেক ক্ষেত্রে খুলতে চায় না গেট, তাছাড়াও বহু গেটেরই বেহাল অবস্থা। তাই এই গোটা মেট্রোপথের সমস্ত স্বয়ংক্রিয় গেট অর্থাৎ এএফসি পিসি বদলে ফেলা হচ্ছে। ইতিমধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে। মেট্রো সূত্রে খবর, মোট 133টি নতুন গেট বসানো হবে 25টি স্টেশনে। ফলে যাত্রীদের আর মেট্রো স্টেশনে ঢুকতে বেরোতে সমস্যা হবে না। মাস কয়েকের মধ্যেই এই গেটগুলো সব বদলে ফেলা হবে বলেই জানা গিয়েছে। মেট্রো সূত্রে খবর, 2011 সালে অধিকাংশ স্টেশনে এই গেটগুলো বসানো হয়েছিল। ফলে এগুলোর বয়স প্রায় 15 বছর হতে চলল। পুরনো আমলের গেট বলে সেই সব যন্ত্রাংশ পাওয়া যায় না, যে কারণে পুরনো গেট সারানোর বদলে নতুন গেট বসানোর সিদ্ধান্ত হয়েছে। যাত্রীদের দীর্ঘদিনের অভিযোগ, মেট্রো থেকে নেমে ওই স্বয়ংক্রিয় গেট দিয়ে বেরোতে সমস্যা হয়। সবসময় গেট খুলতেও চায় না, ফলে দীর্ঘ লাইন পড়ে যায়। পকেটে থাকা কাগজের টিকিট ভাঁজ হয়ে গেলেই আর কিউআর কোড আর রিড করতে পারে না এই গেট, ফলে তা খোলেও না। তাছাড়া এমনিতে একাধিক স্টেশনে এই স্বয়ংক্রিয় গেট খোলার ক্ষেত্রে সমস্যা রয়েছে। স্মার্ট কার্ড ছোঁয়ালেও তা খুলতে চায় না বলে অভিযোগ। ফলে তাড়াহুড়োয় বেরোনোর সময় সমস্যায় পড়ছেন যাত্রীরা। তবে কাগজের টিকিটের সমস্যা এড়াতে আধুনিক চিপ লাগানো হয়েছে গেটে। অবশ্য তাতেও পুরোপুরি সমস্যা মেটেনি, তাই পুরোপুরি বদলানো হয়েছে সিদ্ধান্ত। বরানগর, দক্ষিণেশ্বরের মতো নতুন যে স্টেশন রয়েছে সেগুলির ক্ষেত্রে অবশ্য এই ধাপে নয়া গেট বসবে না। প্রযুক্তিগত সমস্যায় অনেক সময় গেট খুলতে দেরি হচ্ছে। প্ল্যাটফর্মে ট্রেন ঢোকার পরে গেটের সামনে হুড়োহুড়ি পড়ে যাচ্ছে, আর একসঙ্গে 2 ট্রেন ঢুকলে তো ভোগান্তির একসা হচ্ছে। তবে কর্তৃপক্ষের বক্তব্য, অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে কাগজের যে অংশে কিউআর কোডটা রয়েছে সেই অংশটা জায়গা মতো ছোঁয়াচ্ছেন না যাত্রীরা, ফলে গেট খুলছে না। বারবার হলে সেক্ষেত্রে পরে স্মার্ট কার্ড ছোঁয়ালেও গেটে সমস্যা হতে পারে, কারণ নেটওয়ার্ক সমস্যা তৈরি হচ্ছে। যাত্রীদের অবশ্য অভিযোগ, শুধু কাগজের টিকিটই নয়, স্মার্ট কার্ড ছোঁয়ালেও স্বয়ংক্রিয় গেট মেট্রোর অনেক সময়ই খোলে না। মেট্রো কর্তৃপক্ষ তাই জানাচ্ছে সব গেটই বদলানো হবে। হাই নিউজ নেটওয়ার্ক। তীব্র ঘূর্ণিঝড় মান্থা অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়ার পর তাণ্ডব চালিয়ে দুর্বল হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। মান্থার প্রভাব পড়েছে বাংলাতেও। এখানে ঝড় না হলেও বৃষ্টি শুরু সকাল থেকেই। মান্থার দাপটে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রবল ঝড় বৃষ্টির প্রকোপে ওড়িশায় বৃহস্পতিবার পর্যন্ত স্কুল বন্ধ রাখার কথা ঘোষণা করেছে প্রশাসন। তীব্র ঘূর্ণিঝড় মন্থা মঙ্গলবার রাতেই অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়েছে। 110 কিমি প্রতি ঘন্টা গতিবেগে ল্যান্ডফল হয়েছে বলেই খবর। ক্রমেই ধীরে ধীরে এটি শক্তি হারিয়ে সাধারণ ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। মন্থার প্রভাব গতকাল বাংলার উপকূল এলাকাগুলিতেও দেখা গিয়েছে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনার উপকূলীয় এলাকাগুলিতে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি হয়েছে। এদিনও থম মেরে আছে এসব এলাকার আকাশ। বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, মন্থার প্রভাবে বাংলার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলাতে বৃষ্টি হবে।
বৃহস্পতিবার পুরুলিয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সব জেলাতেই 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। শহর কলকাতা ও আশেপাশের এলাকাগুলিতে এদিন সকাল থেকেই হালকা বৃষ্টি দেখা গিয়েছে। সকাল থেকেই মেঘলা আকাশ, দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা জারি করেছে হাওয়া অফিস। দমকা হাওয়াও বইতে পারে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রা থেকে 4.4 ডিগ্রি সেলসিয়াস বেশি। মঙ্গলবার বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রা থেকে 2.0 ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ, আপেক্ষিক আর্দ্রতা 57 থেকে 94%। আগামী 24 ঘন্টায় মহানগরের তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টির পরিমাণ 0.6 মিলিমিটার। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। নজর রাখুন হাই নিউজে, নির্ভীক, নিরপেক্ষ।